এগুলো শুধু শুধু হেমরাজ্যে রেখে দেওয়া ছাড়া আর কোনো কাজই হবে না। বাবা, সকালে সূর্যটা কোন দিকে উঠেছে! এই গরিবের বাড়ি সকাল হতে না হতেই দেখছি হাতির পাড়া পড়েছে। তার নতুন মোড়ল কর্তা, আপনি সকাল সকাল আমার বাড়িতে যে! আমি শুধু তোকে বলেছি আমি যা যা করব তুই শুধু চোখ বুজে সেটা হজম করবি আর আমার কথায় ওঠা বসা করবি। তোকে তো আমি এমনি এমনি আমার আহ! চারুলতা এই কথা বলতে না বলতেই একজন মহিলা রথের সামনে এসে পড়ে। জোরে চলতে থাকায় রথের ধাক্কা খেয়ে সে ছিটকে পড়ে খানিকটা দূরে। দেখুন রাজপুত্র, এই রেশমি সুতোর শাড়িতে করা কাজ ঠিক আছে কিনা? বাহ, খুব সুন্দর হয়েছে, কিন্তু মন্ত্রীমশাই, মনে হচ্ছে এখানকার কোনো হাট বাজারে আমরা ভালো কোনো সর্দার পাবো না যে কিনা আমাদের এই রেশমি সুতোগুলো কিনবে। তাই বলছি, এখান থেকে দূরে কোথাও কি যাওয়া যায় না? দূরে কোথাকার কোনো সর্দারের কাছে গিয়ে দেখি আমাদের রেশমি সুতোগুলো ঠিক মূল্যে বিক্রি করতে পারি কিনা। এখান থেকে দূরে বলতে কতটা দূরের কথা বলছো রাজপুত্র? তাহলে তো জাহাজ ফিরিয়ে নিয়ে যেতে হবে আমাদের আরো অনেক দূরে। যত দূরেই হোক না কেন মন্ত্রীমশাই, আমাকে বাণিজ্য করতে হলে দূর থেকে আরো বহু দূর যেতে হবে। ঠিক আছে, তবে আগে এখানকার হাট বাজারের আরো কিছু খোঁজ খবর করে দেখি কাউকে পাওয়া যায় কিনা। এরপর মন্ত্রীমশাই ও রাজপুত্র মিলে সেই বাজারে হাঁটাহাঁটি করতে থাকে সুতো কেনার সর্দার খোঁজার জন্য। আপনাদের সেই আবারও আমার কাছে আসতে হলো তো? আমি জানতাম আপনারা অন্য কোথাও আপনাদের সুতো বিক্রি করতে পারবেন না, সেই আমার কাছেই আসতে হবে। শুধু শুধু এতক্ষণ সময় নষ্ট করলেন আর কি। আপনাকে কে বলেছে আমরা আমরা এখানে আপনার কাছে আবার সুতো বিক্রি করার জন্য আর্জি নিয়ে এসেছি? তা নয়, তাহলে আবার কেন এখানে এসেছেন শুনি? সে যে কাজেই আসে, আপনার কাছে তো সুতো বিক্রি করতে আসেনি। বা রাজপুত্র বা, ভাঙবেন তবু আপনি মদ খাবেন না, না? আপনি চুপ করুন তো। রাজপুত্র, তুমি শুধু শুধু এই লোকের সাথে তর্কে জড়িও না। আমাদের যেখানে যাওয়ার সেখানেই চলো। বলছিলাম যুবরানী, কিছু মনে করবেন না, আমরা তো বেশ অনেক সময় হয়েছে রাজবাড়ি থেকে বেরিয়েছি। না মানে, এখন বোধহয় আমাদের রাজ্যে ফিরে যাওয়া উচিত। তুমি একেবারে ঠিকই বলেছো দাসী। আসলে ওই প্রজাতির সাথে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল আর কি। আর তাছাড়া ওরা আমার ভালোবেসে ফল ফুল কত কিছু উপহার দিল, ওদেরকে একটু সময় না দিলে হয়। তাই ওদের সাথে দু চারটে ভালো মন্দ কথা বলে একটুখানি সময় কাটাতে হলো। আর তাতেই দেখো কতটা সময় পেরিয়ে গেল। এখন সত্যি আমাদের প্রাসাদে ফিরে যাওয়া উচিত। সারথি, রথ ঘোরাও। এরপর চারুলতা সেখান থেকে প্রাসাদের উদ্দেশ্যে রওনা দেয়। কি গো মীরার বাবা, সারাদিন তুমি কোথায় ছিলে? তোমার সারাদিন বাড়িতে কোনো খোঁজ খবর পাওয়া গেল না যে? অনেক বড় একটা দায়িত্বের কাজ সামনে এলাম যে, তাই তো সারাদিন আমার কোনো খোঁজ পাওনি। তাই নাকি? তা কি এমন বড় দায়িত্বের কাজ সামলে এলে শুনি তো দেখি। কেন, তুমি না আমায় এক গুরুর দায়িত্ব দিয়েছো, ছোট মেয়ের বিয়ের দায়িত্ব। সেই কথাই তো বলছি আমি। মীরার বিয়ে ঠিক করে তবেই বাড়িতে এসেছি, বুঝলে মীরার মা? বলো কি গো, তুমি সত্যি সত্যি মীরার বিয়ে ঠিক করে তবে বাড়িতে এসেছো? তা কার সাথে এত তাড়াতাড়ি মীরার বিয়ে ঠিক করলে বলো তো দেখিনি। কেন, পাত্র তো আগে থেকেই জোগাড় ছিল, আর পাত্র তো তোমরা দুই মা মেয়ে দুজনেরই পছন্দ। ওই যে ভ্যাবলা, ভ্যাবলার মায়ের সাথে আমি পাকা কথা বলে এসেছি। ভ্যাবলার সাথে তোমার মেয়ের মীরার বিয়ে ঠিক করে এসেছি আমি। আগামী শুক্রবারে ভ্যাবলার সাথে তোমার মেয়ে মীরার বিয়ে, বুঝলে তো? তোমার মেয়ে আর ভ্যাবলা দুজনের চার হাত এক করে দিতে পারলে ব্যাস আমার দায়িত্ব শেষ। কি, তুমি সত্যি সত্যি ওই ভ্যাবলার সাথে আমার মেয়েটার বিয়েও ঠিক করলে শেষ পর্যন্ত? কেন, পাত্র তো আর খারাপ নয়, আর সে পাত্র তো তোমাদের পছন্দেরই পাত্র। কেন জয়া, তোমরা আমাকে সব কিছু আড়াল করতে চাইলেও আমি কিন্তু সবটাই জানি, বুঝলে তো?
তোমাদের মা মেয়ের কুকীর্তি সবটাই জানি আমি, শুধু মুখ বুঝেছিলাম এতদিন। এখন আমার সুযোগ এসেছে তোমাদের দুজনের শিক্ষা দেওয়ার। এই ভ্যাবলার সাথে তোমার মেয়ের বিয়ে দিলেই তোমার আর তোমার মেয়ের উচিত শিক্ষা হবে। না না মীরার বাবা, মেয়ের উপরে রাগ করে মেয়ের জীবনটা নিয়ে এমন সিনিমিনি খেলো না তো। আর তাছাড়া মানছি যে আমার মেয়েটা খানিকটা লোভী আর বোকা শোকা, তাই বলে ওকে জেনে শুনে আমরা খারাপ জায়গায় বিয়ে দিতে পারি বলো? হাজার হলেও মেয়েটা তো আমাদেরই, ওর ভবিষ্যতে খারাপ কিছু হলে তো আমাদেরই সেটা দেখতে হবে, তাই না? বাবা, যাক, তুমি তাহলে স্বীকার করলে তোমার মেয়ে খানিকটা হলেও লোভী, আর এই লোভী স্বভাবটা যে তোমার কাছ থেকেই পেয়েছে এটাও স্বীকার করো। যাকে বাদ দাও এসব কথা, আমি যা বলছি তাই শোনো। ভ্যাবলা ছেলেটা খারাপ নয়, আর যাই হোক ছেলেটা আমাদের মেয়েকে খুব ভালোবাসে গো, আর পরিবারটাও এত দরিদ্র নয়। ওখানে ওখানে তোমার মেয়ের বিয়ে হলে বেশ ভালোই থাকবে। আমি জেনে শুনে মেয়েকে কোনো খারাপ জায়গায় বিয়ে দিচ্ছি না, বুঝলে? আগামী শুক্রবার মেয়ের বিয়ের জন্য এবার তৈরি হও। দেখুন রাজপুত্র, এই রেশমি সুতোর শাড়িতে করা কাজ ঠিক আছে কিনা? বাহ, খুব সুন্দর হয়েছে, কিন্তু হাতের কাজ আরো নিখুঁত হতে হবে। শাড়ির আঁচলে আরো সুন্দর নকশা তুলতে হবে, পাড়গুলো হতে হবে চোখ ধাঁধিয়ে যাওয়ার মতো। আমার বিশ্বাস তোমরা পারবে। চেষ্টা করতে করতে একদিন তোমরা শাড়ি তৈরির নিখুঁত কারিগর হয়ে দাঁড়াবে। যাও, এখন বাকি কাজগুলো সেরে ফেলো। ঠিক আছে রাজপুত্র, আপনার কথা মতো শাড়ি তৈরি করার প্রাণপণ চেষ্টা করব। আমরা আপনার বিশ্বাসের মূল্যায়ন করব। তোমাদের সকলের কাজ ঠিকঠাক চলছে তো? দেখো, রাজপুত্র যেভাবে বলেছে ঠিক সেভাবেই কাজ করবে, কিন্তু একটু যেন এদিক ওদিক মন দিও না। না না মন্ত্রী মশাই, আপনি এত ব্যস্ত হবেন না, ওরা সবাই ঠিকঠাক মতোই কাজ করবে। আচ্ছা বেশ, সবাই ভালোই তোমার বুঝিয়ে দেওয়া কাজ ঠিকঠাক মতন করলেই হয়, তাহলেই আমরা নিশ্চিন্ত। তুমিও তাহলে এত বড় একটা সিদ্ধান্ত নেওয়ার পর খানিকটা নিশ্চিন্ত হতে পারবে। আর কোনো চিন্তা নেই, এখন থেকে আমরা রেশম সুতো নয়, বরং রেশম সুতো শাড়ি কাপড়ের বাণিজ্য করব। দেখবেন বাজারের চাহিদা আরো দ্বিগুণ পরিমাণ হবে। বেশ, এবার তাহলে মন দিয়ে কাজ করো, যাও। রাজপুত্র। কে কে? আমি রাজপুত্র, মন্ত্রীমশাই বলছি। আমি দুঃখিত রাজপুত্র, অসময়ে আপনার ঘুম ভাঙিয়ে দেওয়ার জন্য। আসলে আপনার খাবারের সব ব্যবস্থা করা হয়েছে, চলুন দুপুরের খাবার খেয়ে নেবেন। আপনাকে এই গাছতলায় বসে ঘুমিয়ে থাকতে দেখে আমার ভালো লাগছিল না, তাই ডেকে তুলে দিলাম। দুপুরের খাবার শেষ করে জাহাজে না হয় আর একটু বিশ্রাম নেওয়া যাবে। আচ্ছা ঠিক আছে, চলুন মন্ত্রীমশাই। না না পিতামশাই, আপনি এটা মোটেও ঠিক বলেননি। আমার কাছ থেকে কিছুতেই জেনে শুনে রাজেশবাবু তার পরিবারকে বন্দি করা মোটেও আপনার উচিত হয়নি। কি বলছো কি রাজকন্যা জেসমিন? ওই রাজেশ বাবু তোমার জীবন নিয়ে ছিনিমিনি খেলে সে তোমার জীবনে এক উটকো ঝামেলা হয়ে এসেছে, তবুও তাকে তুমি কোনো শাস্তি দেবে না বলছো? দেব পিতামশাই দেব, কিন্তু এখনো সে সময় আসেনি। ওই রাজেশ বাবুকে কাজে লাগিয়ে আমি রাজপুত্র অরুণের কাজ পর্যন্ত যেতে পারবো, আর রাজপুত্র অরুণের জীবন থেকে চারুলতা নামক ওই মেয়েটাকে চিরকালের মতো সরিয়ে ফেলতে পারবো। কি বলছো কি রাজকন্যা জেসমিন? এ আবার কি করে সম্ভব হবে? ওই রাজেশ বাবু তো চারুলতার সাথে যুক্তি করে তোমাকে এভাবে সাজিয়েছে। চারুলতা বিয়ে করেছে রাজপুত্রকে, আর রাজেশ বাবু করেছে তোমাকে। ওরা দুজনে মিলে এসব করেছে, আর তুমি কি না বলছো রাজেশ বাবু তোমায় সাহায্য করবে? না না পিতামশাই, আমিও প্রথমে এমনটা ভাবলেও পরে বুঝতে পেরেছি যে এমনটা নয় ব্যাপারটা। আমি আপনাকে যদিও পরে সবটা বুঝিয়ে বলবো, আগে চলুন রাজেশবাবু তার পিতামাতাকে ছেড়ে দিতে হবে। না না, এভাবে আমি ওনাদেরকে ছাড়তে পারি না। আমি আগে ওই রাজেশ বাবু সম্পর্কে সবটা জানবো, বুঝবো, তারপর। ঠিক আছে, তবে আগে আমাকে একবার রাজেশবাবুর সাথে দেখা করতে দিন, আমার তার সাথে কথা আছে। তারপর না হয় আপনাকে সবটা বুঝিয়ে বলবো। বেশ, তবে তাই হোক। প্রহরী, কে কোথায় আছো? রাজকন্যা জেসমিনকে রাজেশ বাবুর সঙ্গে দেখা করতে নিয়ে যাও।
ও মা, মা, ও মা, সত্যি বলছো মা? ওই ওই মীরার সাথে আমার বিয়ে ঠিক করা হয়েছে। মীরা আমার বউ হবে, হ্যাঁ? মীরা মীরা আমায় বিয়ে করতে রাজি হয়েছে মা। ওই যে আমার কানকেও বিশ্বাস করতে পারছি না গো। আরে হ্যাঁ হ্যাঁ, সত্যি মীরার বাবা নিজে আমাদের বাড়িতে এসে তোর আর মীরার বিয়ের পাকা কথা বলে গেছে। আগামী শুক্রবারেই তোদের বিয়ে। শুনলাম ক্যাবলার ময়নারও নাকি বিয়ে ওই একই দিনে, তাই উনি এই একই দিনে ঠিক করেছে তোদের বিয়ে দেওয়ার জন্য। তোদের দুই বন্ধুর একসাথে বিয়ে হবে, বুঝলি তো? তাহলে তো হয়ে গেল। বিধাতা বিধাতা আমার কথা শুনেছে মা। এভাবে যে আমার মনের কথা শুনবে বিধাতা, তা আমি স্বপ্নে ভাবিনি গো। আমি এখন যাই, আমার যে আজ অনেক কাজ বাকি আছে মা। এ কথা বলে ভ্যাবলা বাড়ি থেকে বেরিয়ে যেতে থাকে। তখনই তার মা তার পেছন থেকে ডেকে বলে, এ কি রে ভ্যাবলা, আবার চললি কোথায়? এই তো এলি বাড়িতে, খাওয়া দাওয়া না করে আবার দৌড়াচ্ছিস কেন? আরে রাখো তোমার খাওয়া দাওয়া। তোমার বিয়ে ঠিক হয়েছে বলে কথা। সবাইকে জানাতে হবে তো, গ্রাম শুদ্ধ মানুষকে মিষ্টি খাওয়াতে হবে তো। পাগল ছেলে আমার, বিয়ের পর না হয় মিষ্টি খাওয়াবি, বিয়ে ঠিক ওর আনন্দে যদি পুরো গ্রামের মানুষকে মিষ্টি খাওয়াতে যায়, তাহলে তো লোক তোকে পাগল বলবে রে। সে যা বলে বলুক, আমি তো মীরার প্রেমেই পাগল হয়েছি। ভ্যাবলা বিয়ের আনন্দে খুশি মনে নাচতে নাচতে বাড়ি থেকে বেরিয়ে যায়। সারথী ভাই, তুমি এত দূর রথ চালাচ্ছ, দেখে শুনে চালিও কিন্তু। গায়ে আবার ছোট ছোট বাচ্চা ছেলে মেয়ে রয়েছে, তারা যেন আবার তোমার রথের সামনে এসে না পড়ে। চারুলতা এই কথা বলতে না বলতেই একজন মহিলা রথের সামনে এসে পড়ে। জোরে চলতে থাকায় রথের ধাক্কা খেয়ে সে ছিটকে পড়ে খানিকটা দূরে। কি হলো? কে কে এসে পড়েছে রথের সামনে? দেখলে তো সারথী ভাই, আমি তোমাকে এই কথাটাই বলছিলাম। এই জন্য তো তোমার বারবার আস্তে আস্তে রথ চালানোর কথা বলছিলাম আমি। আমার ভুল বুঝবেন না যুবরানী, আসলে মহিলাটি হুট করে দৌড়ে এসে আমার রথের সামনে পড়েছে। আমি ইচ্ছা করে কিছু করিনি। ঠিক আছে, যে আহত হয়েছে আগে তার সেবার প্রয়োজন। দেখি কি হলো। চারুলতা তাড়াতাড়ি করে রথ থেকে নেমে সেই মহিলাটির কাছে যায়। মহিলাটি আর কেউ ছিল না, সে ছিল লতা পাগলি। ইস, আপনার খুব জোরে লেগেছে তাই না? আমি দুঃখিত। আসুন, আমার রথে উঠে বসবেন। চলুন, আপনার কোথায় লেগেছে আমি সেখানে একটু লতা পাতা ছিঁড়ে এনে লাগিয়ে দিচ্ছি। না না, আমার কোথাও লাগেনি, একটুখানি ব্যথা, শুধু একটুখানি। ও আচ্ছা, তাই? যাক, না লাগলেই ভালো। তুমি খুব মিষ্টি মেয়ে গো। কি নাম তোমার? আমার নাম চারুলতা। তোমার নাম চারুলতা? বাবা, কি মিষ্টি নাম গো তোমার। জানো, আমার নামের সাথে তোমার নামের অনেক মিল। আমার নাম লতা, আর তোমার নাম চারুলতা। দেখেছো কত মিল। ও মা, তাই নাকি? তাই তো দেখছি, আপনার নামের সাথে সত্যি আমার অনেক মিল রয়েছে। এটা জেনে খুব ভালো লাগলো। আচ্ছা, তুমি তো দেখতে একদম ভীষণ রাজরানীর মতো। কি মিষ্টি লাগছে। তুমি কে গো? তুমি কে? তোমার পরিচয় কি? আমি তো এই রাজ্যের যুবরানী, এই রাজ্যের একমাত্র রাজপুত্র অরুণ। আমি তার বধূ। বাহ, বেশ সুন্দর। রাজপুত্রের কপালখানা অনেক ভালো। তাই তো তোমার মতো এত সুন্দর একটা বউ পেয়েছে। তোমায় দেখলে তো আমার মেয়ের মতো লাগে। তোমায় দেখে মনে হচ্ছে তুমি যেন আমার মেয়ে। মনে হচ্ছে আমার ছোট্ট মেয়েটি
আবার আবার আমার সামনে এসেছে, আমার কাছে এসেছে। আচ্ছা তাই বুঝি? আমারও তো মানে আপনার সাথে কথা বলে না, আমারও মনে হচ্ছে আমি যেন আমার মায়ের সাথেই কথা বলছি। যুবরানী প্রাসাদে ফিরবেন না? এই দাসী, যুবরানী কি প্রাসাদে ফিরেছে? কই না তো মহারানী। কেন মহারানী, তাকে কি আপনার খুব দরকার? আমি কি তার খোঁজ করে ডেকে আনবো? না জেনে বুঝে এত কথা তোকে কে বলতে বলেছে শুনি? আমি কি একটা প্রশ্ন করেছি, শুধু সেটাই উত্তর দিবি। শোন, আমি যুবরানী ফিরে আসার আগে তার কক্ষে যাব একবার, আর তুই একটু পাহারা দিবি, যেন আমি যুবরানীর কক্ষে আছি এটা কেউ দেখতে না পারে বা বুঝতেও না পারে। ঠিক আছে মহারানী। এরপর রানী তার গহনার ভান্ডার থেকে একটা বড় গহনা হাতে তুলে নেয়। যুবরানী, তুমি চলো ডালে ডালে, আর আমি চলি পাতায় পাতায়। তোমাকে তো অনেকভাবেই চেষ্টা করে দেখলাম, কোনোভাবেই আমি এখান থেকে তাড়াতে পারলাম না। এবার এমন ফোন দিয়ে হেঁটেছি না, কলঙ্কের দাগ মাথায় নিয়ে তোমাকে এই রাজপ্রাসাদ মানে এই হেমরাজ্য ত্যাগ করতে হবে। কি মহারানী, আপনি আবার এ সময় গহনা বের করলেন যে যুবরানীকে দিতে যাবেন, কিন্তু যুবরানী তো নিজেই তার কক্ষে নেই। তবে তার কক্ষে গয়না নিয়ে গিয়ে কি করবেন বলুন তো? দাসী, তোকে বলেছিলাম না মুখে মুখে কথা বলবি না। আমি যা করব যেটা করব সেটা আমার বিষয়, তুই এত কেন কথা বলছিস? আমি শুধু তোকে বলেছি আমি যা যা করব তুই শুধু চোখ বুজে সেটা হজম করবি, আর আমার কথায় ওঠা বসা করবি। তোকে তো আমি এমনি এমনি আমার খাস দাসী বানাইনি, আর খাস দাসী বানিয়েছি বলেই তো তুই যে আমার মাথা কিনে নিয়েছিস তাও নয়, যে যা মন চাইবে তুই তাই আমার মুখে মুখে বলবি আর প্রশ্ন করবি। ঠিক আছে মহারানী, আমায় ক্ষমা করবেন। আমি বারবার ভুলে গিয়ে একই কাজ করে বসছি। আর হবে না মহারানী, কথা দিচ্ছি এবারের মতো ক্ষমা করে দিন। ঠিক আছে ঠিক আছে, এবার যুবরানীর কক্ষের দিকে চল। চোখ কান অবশ্যই খোলা রাখবি, কেউ আসে কিনা অবশ্যই আমাকে আগে থেকে হুঁশিয়ারি দিবি। চলুন রানীমা, সে নিয়ে আপনাকে একটুও চিন্তা করতে হবে না। যেদিন থেকে আপনার খাসদাসী হয়েছি সেদিন থেকে আমি আমার দুটো চোখকে 4টি চোখে রূপান্তরিত করে নিয়েছি। বন্ধুরা, কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা চারুলতা গল্পের পরবর্তী পর্বে। আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে পরবর্তী পর্বে। ধন্যবাদ।